এই বৃষ্টি স্নাত দিবসে আপনারা আমাদের আবেদনে সাড়া দিয়ে বৃষ্টির মাঝে এসেছেন, আমি তার জন্য আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং আমাদের ত্রিপুরা বিধানসভা সিপিআইএম পরিষদীয় দলের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের এখানে আহ্বান করার মূল উদ্দেশ্য হলো, বিষয়টা নতুন নয়, গত 3 সপ্তাহ ধরে এগুলো নিয়ে আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমে এবং জনগণের মধ্যে নানাভাবে এই বিষয়গুলো আলোচিত হচ্ছে যে গত 7ই জুলাই তারিখে গন্ডাকুইসা মহকুমাতে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, তাকে কেন্দ্র করে পরবর্তী সময়েতে আরো যে অসংখ্য অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সেগুলো সেখানে সরেজমিনে যেখানে ঘটনাগুলি হয়েছে এটা দেখার জন্য, এবং যারা সরাসরিভাবে যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের বাইরেও আরো অসংখ্য মানুষ পরোক্ষভাবে, তাদের সাথে কথাবার্তা বলার জন্য আমরা গতকাল গন্ডাছড়াতে আমরা গিয়েছি। তো আমাদের টিমে ছিল, আমি ছিলাম সাথে, তার সাথে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নরেশ জমাতিয়া, সুদন দাস, আমাদের এই 2জন এমএলএ সুদীপ সরকার, নয়ন সরকার এবং আরেকজন রামু দাস। তার সাথে ছিলেন আরো একজন প্রবীণ আমাদের নেতৃত্ব প্রাক্তন বিধায়ক নকুল দাস, এবং সেখানে স্থানীয়ভাবে যোগদান করেছিলেন আমাদের এই রায়মাবেলির প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা, আমাদের সেখানকার পার্টির সম্পাদক রঞ্জিত ত্রিপুরা এবং আরো অনেক। আমরা যেসব সমস্ত জায়গাগুলোতে আমরা গেছি, প্রথমত আমরা গেছি জগবন্ধু পাড়াতে। সেই পাড়াতে যে 7ই জুলাই পরমেশ্বর রিয়াং, একজন নিরীহ যুবক যে খুন হয়েছে আনন্দ মেলাতে, তাদের বাড়িতে পরমেশ্বর রিয়াংয়ের বাবা মা দুজনেই ছিলেন এবং তাদের পরিবারের অন্যরা, তাদের সাথে কথা বলেছি আমরা। সেখান থেকে গেছি আমরা যে 7 তারিখের পর, বিশেষ করে 12 এবং 13 তারিখে পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুর পর তার জেরে যে সমস্ত ঘটনাগুলো হয়েছে, তার সমস্ত জায়গায় বিস্কাট, সয়কাট, তারপরে এই 7 কাঠ, তারপরে সেখানে 33 কেবি নামে একটা এলাকা আছে, সেখান থেকে দুর্গাপুর থেকে শর্মা বাজার, তারপর আরেকটা জায়গা কি নাম জানি, বাকি ত্রিপুরা এই পাড়া যেটা বলে, ওইখানে দুর্গাপুর, তারপর গন্ডাকুইসা হায়ার সেকেন্ডারি স্কুল, যেখানে এই যাদের ঘর হারা, বাড়ি হারা, সম্পদ হারা এই পরিবারগুলোকে যেখানে রাখা হয়েছে সেই শিবিরে, এবং সর্বশেষ যে জায়গায় এই আনন্দ মেলাতে এই ঘটনাটা থেকে সূত্রপাত, গন্ডাছড়া ডিগ্রি কলেজের পাশেই জায়গাটার নাম বোধ হয় 30 কাঠ, এই জায়গা, এবং সেখানে আরো কিছু বাড়ি ঘর করানো হয়েছে। এগুলো আমরা দেখেছি এবং যা বর্ণনা শুনেছি। প্রথমত হলো, যারা সেখানে এসছেন প্রায় 150 পরিবার, তারা বলেছেন এরকম 165 পরিবার বলে, 65 পরিবার, প্রায় 400-র উপরে হবে।
তারা তো কিছুই আনতে পারেনি, কারণ তাদের বাড়ি ঘর সব পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা শুধু যে কাপড় পরেছেন এগুলো নিয়ে তারা এসছে। এখন বৃষ্টি বাদলের দিন, শিশু আছে, বৃদ্ধ আছে, বৃদ্ধা আছেন, তাদেরকে কোথাও অস্থায়ীভাবে রাখতে গেলেও একটু কাপড় চোপড় দিতে হয়। প্রশাসনের তরফ থেকে কিছু পলিথিন আর পাতলা কিছু ইয়ে দেওয়া হয়েছে। তো এই অবস্থায় কি করে সেই পরিবারগুলো বাঁচে? তো স্বাভাবিকভাবে শিশুরা, বয়স্করা এরা অসুস্থ হয়ে পড়ছে। দুবেলা কোনো রকম খাবার মিলছে, এটা ঠিক, কিন্তু তাদেরকে দেখে এবং তাদের কথা শুনে যেটা মনে হয়েছে, শুধু দুবেলা খাওয়ানোটাই যথেষ্ট না। শিশু এবং বয়স্কা, রুগ্ন, এদের জন্য একটু বিশেষ খাওয়ার ব্যবস্থা করা দরকার, যতদিন না তারা সম্পূর্ণ যে তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা এবং থাকার মতো উপযুক্ত এই পরিবেশ তৈরি করে তাদের ফেরত না পাঠানো যায়, এটা করা উচিত। তারপর একসাথে 4 শতাধিক লোক আছে। এখন পানীয় জল যে বাহিত রোগের প্রাদুর্ভাব হয় স্বাভাবিকভাবেই, এরকম কোথাও একসাথে বেশি দিন থাকলে একটা ফিল্টার নেই। ত্রিপুরা সরকার যারা সুশাসনের কথা বলছে, একটা ফিল্টার ব্যবস্থা করতে পারেনি। তারপর স্কুলের অতিরিক্ত যে স্কুলে টয়লেট আছে ঠিক আছে, কিন্তু এতগুলো লোকের জন্য তো যথেষ্ট না। যেমন জল দরকার, তার সাথে এক্সট্রা স্যানিটেশন ব্যবস্থা করা দরকার, এটা করা হয়নি। তারপর এই মশারি দরকার, একটা মশারি দেওয়া হয়নি। কিছু এনজিও বোধহয় কিছু মশারি দিয়েছেন, দেওয়া হয়নি, বলছে মশার কামড়ে ম্যালেরিয়া হওয়ার উপক্রম। তারপর এরকম কোথাও ক্যাম্প হলে পরে, যদিও হাসপাতালটা খুব বেশি দূরে না, তারপর প্রাথমিকভাবে প্রত্যেক দিনেই তো এই পেটের রোগ হচ্ছে, অন্যান্য হচ্ছে, একটা মেডিকেল ক্যাম্প থাকা দরকার। এবং তারা অভিযোগ করছে, একজন মহিলা দেখছি আমরা একদম জ্বরে কাঁপছে, বলছে সকাল থেকে বলা হয়েছে তাকে ওষুধ দেওয়ার জন্য বা ব্যবস্থা করার জন্য। প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছেন বা দায়িত্বপ্রাপ্তরা আছেন, কেউ কর্ণপাত তারা সেখানে পড়ে। তো এই হলো একটা কি বলে খুবই প্যাথেটিক একটা চিত্র এই ক্যাম্পটা। এইভাবে ক্যাম্প চলতে পারে না। সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে এগুলি নজর দেওয়া দরকার। এটা আমাদের দাবির বাইরে। সেটা হলো, যদিও এটা আমাদের বলার কথা না, প্রশাসনকে উপলব্ধি করার কথা। কালকেও কেউ জিজ্ঞাসা করছিল আমাদেরকে, কেন মুখ্যমন্ত্রী এখনো, আপনারা তো এর আগেও আইতে চাইছিলেন, আপনাদেরকে আইতে দেয় নাই, কিন্তু এখনো কেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসতেছেন না? পাবলিক প্রশ্ন তুলতেছে। কয়েকজন বোধহয় সাংবাদিক তারাও প্রশ্ন তুলছেন, টেলিফোনেও আমাকে অনেকে বলেছেন। হ্যাঁ ঠিক, এটা পাবলিকের মধ্যে এই উপলব্ধি হয়েছে, কিন্তু এটা দুর্ভাগ্যের ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসন এবং সবকিছুরই তিনি এখন সর্বেসর্বা। আমরা বলবো ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রী সাথে তার বিশ্বস্ত, অতি বিশ্বস্ত পুলিশের মহানির্দেশক, যাকে দিয়ে সারা ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্র জবাইয়ের সমস্ত কাজে লাগাচ্ছেন, সেই ডিজি সাহেবকে, সাথে মুখ্য সচিব এবং রেভিনিউ সেক্রেটারিকে নিয়ে আমাদের পার্টির তরফ থেকে, আমাদের পরিষদীয় দলের তরফ থেকে এই অনুরোধ জানাবো, তিনি গন্ডাছড়াতে যান।
তিনি আগরতলাতে বসে হর ঘর তিরঙ্গার প্রস্তুতি নেন। আরে এখানে তো 165 পরিবারের ঘরই নাই, আর আপনি এখানে বসে হর ঘর তিরঙ্গার আওয়াজ তুলছেন। আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার তো একটু মানবিক থাকা উচিত। আপনি সেখানে যান। কেন বলছি আমি ডিজি এবং রেভিনিউ সেক্রেটারি? কারণ যে সেখানকার জনগণের অভিযোগ, এই যে ঘটনা একটু করানোর কথা ছিল না। আমি আগেও বলেছিলাম আর একটা সাংবাদিক সম্মেলনে, 12 তারিখে যখন আমি দুর্গাচুমুনি ব্লকে আক্রান্ত এই নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য যখন বিজেপির আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা বারবার আমি দলাইয়ের এসপিকে ফোন করে পাচ্ছিলাম না। কি হচ্ছে এগুলি? আপনার এত পুলিশ থাকা সত্ত্বেও কি করে বিভিন্ন রাজনৈতিক দলের লোক আক্রান্ত হচ্ছে? তারপর আমি তখন দলাইয়ের জেলা শাসককে ফোন করি, কেন আপনার এসপি কোথায়? দলাই তখন জেলা শাসক সাহেব আমাকে বলেন, স্যার এসপি কে পাঠানো হয়েছে গন্ডাতুর সাথে, সেখানে ঘটনা হয়েছে, একটু উত্তেজনা আছে, এবং সেই ঘটনায় যে আক্রান্ত ছেলেটা মারা গেছে, ডেড বডি আসতে হতে পারে, কাজেই এটা করার জন্য হয়েছে। আমি তখন ঠিক আছে, ভালোই করেছেন। আমি তখনই জানি এবং সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে আমাদের খোঁজখবর আমি নিই আমাদের পার্টির লোকজনদের কাছে, এবং দলাইয়ের জেলা শাসক আমাকে অনুরোধ করেন, স্যার আপনিও আপনার ইয়েতে বলুন যাতে সেখানে এবং আমরা বলি। তাহলে এই যে ঘটনা এরকম একটা হতে পারে, প্রশাসন জানে। সেখানে উপস্থিত ছিলেন দিন থেকে, সন্ধ্যায় গেছে লাশ, কিন্তু আক্রমণ শুরু হলো লাশ পৌঁছানোর পর 8টা থেকে প্রায় ভোর 3টা অব্দি লাগাতার পর্যাপ্ত পুলিশ ছিল, কিন্তু ঘটনাগুলো আটকাতে পারল না। কেন? কারণ শুধু অফিসার থাকলে হয় না, জওয়ান থাকলে হয় না, হাতে বিরোধী দল নেতা এবং এমএলএদেরকে সফর আটকানোর জন্য আইন থাকলে হয় না, সে আইন প্রয়োগ করার জন্য নির্দেশ থাকতে হয়। সেদিন সেখান থেকে ফেরার পর, কমলপুর থেকে ফেরার পর যখন শুনলাম যে সন্ধ্যা থেকে আক্রমণ শুরু হয়েছে, ডিজির সাথে আমি নিজে কথা বলেছি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিকের কথা বলেছেন। তারা বলছেন আমাদেরকে বারবার কিচ্ছু চিন্তা করতে হবে না, আমরা সব দেখছি, যেন আমরা যে ওনাদের সাথে কথা বলছি যেন বিরক্ত, আপনারা এত দরদি কেন? তো তাদের কথা শুনে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন কিছু হবে না, ডিজি বলছেন সব কুছ ঠিক है, एसपी वहां पे है, एसपी সেখানে আছে, তো আমি জানি। তাহলে কি অভাব? সদিচ্ছার অভাব এবং সঠিক নির্দেশের অভাব। এই জন্যই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজি সাহেব, চিফ সেক্রেটারি এবং রেভিনিউ সেক্রেটারি সেখানে যান। যা ঘটনা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু ফার্দার যাতে কিছু না হয়। একদিকে হলো নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করা, আগামী দিন যাতে কিছু না হয়। দ্বিতীয় হলো রেভিনিউ, অর্থাৎ এই যে পুনর্বাসনের জন্য শুধু এখান থেকে কিছু নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হলো ডিএম কে, এসডিএম কে, তহসিলদারকে, হবে না। চিফ মিনিস্টার নিজের চোখে এই ডেভাস্টেশন যে কি দেখে আসুন। আরেকটা বিনম্র আবেদন হলো, আজকে একটা পত্রিকা লিখেছে বামগ্রাসের নেতারা
কন্ডা ছড়াতে গিয়ে দাঙ্গার উস্কানি দিচ্ছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে এই পত্রিকার মালিক, সাংবাদিক, এডিটরকে বলব যে কমিউনিস্ট পার্টি কখনোই এই ত্রিপুরাজ্যে এই জাতীয় ঘটনায় সবচেয়ে বেশি যদি কেউ ত্যাগ স্বীকার করে কমিউনিস্টরা নিজেদের জীবন বাজি রেখে শান্তির জন্য, সম্প্রীতির জন্য লড়াই করে, আজকেও করে, আগামী দিনে করবে। এবং এই ঘটনা আমরা যে গেছি একটা লোক বলতে পারবে না। এখন সেই পত্রিকা যদি মনে করে তাদের পছন্দের রাজনৈতিক দলের নেতারা গিয়ে সেখানে জনরোষে পড়েছেন, এরপরে কেউ সেখানে যেতে সাহস করছে না, এই কারণে অন্য রাজনৈতিক দলের লোক যারা শান্তির জন্য চায় তাদের উপরেও কাদা লাগাতে হবে, এটা দুর্ভাগ্য। যাই হোক, আমি বলবো শুধু সেই পত্রিকাকে না, সমস্ত মাধ্যমকে। এবং সে গতকাল পরমেশ্বর ইয়াংয়ের বাবা একটা উষ্ণ প্রকাশ করেছে যে আমার ছেলের মৃত্যু হলো, আমার এত বড় ক্ষতি হয়ে গেল। আমাকে সমবেদনা দেওয়ার পরিবর্তে বলছে আমার ছেলে ড্রাগ খায়, আমার ছেলে এই সেই। হ্যাঁ, তাই আমাদের নজরে এসছে যে এরকম কিছু উস্কানিমূলক কিছু এরকম পোস্ট বিভিন্ন সামাজিক মাধ্যমে, কোথাও ইন্ডিভিজুয়াল, হয়তো ফেকও হতে পারে, এগুলো ছড়াচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব এইভাবে আগুনে ঘি ডালবেন না, এতে কারোর উপকার হয়। এগুলো মোটামুটি ভাবে সামগ্রিকভাবে প্রস্তুত করলাম। এখন আমার কলিগরা যদি এগুলো দেখে উপলব্ধি করেছি, যারা সরাসরি যারা ক্ষতিগ্রস্ত এবং অন্যান্যভাবেও বাজার ইত্যাদি না মিলার কারণে, কাজকর্ম না হওয়ার কারণে প্রায় গোটা গন্ডাছড়া মহকুমার জনসাধারণই এই ক্ষেত্রে কোনো না কোনোভাবে এফেক্টেড। অবশ্যই এই 165 পরিবার সবচেয়ে বেশি এফেক্টেড। তো আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে যে দাবি রাখব, যে সাজেশন আমরা রাখব প্রাথমিকভাবে, যে এই পরিবারগুলো যতদিন না তাদের বাড়ি ঘরে ফিরতে পারছেন, এই যে ক্যাম্পের অবস্থা বললাম, সেই ক্যাম্পে শুধু ক্যাম্পে কোনো রকমে একটা মাথা গোজানো ঠাই করে দেওয়া না, তাদের প্রপারলি খাওয়া, পড়া, স্বাস্থ্য এবং সমস্ত কিছু মেনটেন করার জন্য, এমনকি যে সমস্ত শিশুরা যাদের স্কুল আছে, বালুবাড়ি আছে, তারাও যাতে টেম্পোরারিলি সেই সুযোগগুলি পান। যতদিন সে ব্যবস্থা না হয়, তাদের এই স্কুলে হোক বা অন্য কোনো একটা ভালো জায়গাতে তাদের এটা করতে হবে। 2, আমরা কথা বলেছি প্রত্যেকটা পরিবারের সাথে যে আপনাদের যে এত ক্ষতি হল, বিশাল ক্ষতি হল, এগুলো সরকারের তরফ থেকে সাধারণত রেভিনিউ ডিপার্টমেন্ট লোক তারা গিয়ে অ্যাসেসমেন্ট করেছে কিনা, দেখা গেল তাদের আলোচনা অনুযায়ী ঠিক প্রপারলি সেরকম ভাবে নথিভুক্ত করেনি। কেন এটা করা দরকার? কদিন আগে দেখেছি সরকার যে এই 95,000 টাকা না কত টাকা করে জানি মাথা পিছু এরকম কিছু স্যাংশন করেছে, কিন্তু তাদের বাড়ি ঘর, সম্পত্তি, দোকান পাট এবং অন্যান্য যে এই জীবিকার যে উৎসগুলো যেরকম ভাবে ধ্বংস হয়েছে, 95,000 টাকা তো নস্যি। কিভাবে তারা পুনরায় তাদের এই জীবন জীবিকা এটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবে? কাজেই ইনটু 2 তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এগুলো রেকর্ড করা দরকার। 16 আনা যদি নাও হয়, কিন্তু
কিভাবে তার ম্যাক্সিমাম তাদের সে কম্পেনসেশন দেওয়া যায়, সরকারকে সেই ব্যবস্থা অবশ্যই করা দরকার, সেরকম ভাবে প্ল্যানিং করা দরকার। এবং সেই জায়গায় আমরা বলবো ক্যাশ বাড়িঘর তৈরি করা এবং আরো অন্যান্য কিছুর জন্য তো সাহায্য করতেই হবে। এখন যাদের ব্যবসা বাণিজ্য, এমনকি চাষবাস, এখন বর্ষার সিজন, মানে ঠিক মতো যদি টাইমলি রোয়া না লাগানো যায়, চাষ হবে না। তো এই ক্ষেত্রেতে তারা তাদের যাতে জীবন জীবিকা পুনরায় গড়ে তুলতে পারে, আমাদের ডিমান্ড হলো যে লো ইন্টারেস্টে, একদম নো ইন্টারেস্ট বলছি না, লো ইন্টারেস্টে লং টার্ম ঋণ দিয়ে হলেও তারা যাতে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা শুরু করতে পারে, এই পরিকল্পনা করা দরকার। তারপর যে সমস্ত বাড়িঘর পোড়া হয়েছে, ভাঙা হয়েছে, এখন বৃষ্টি, এই বেশি বৃষ্টির কারণে দেওয়ালগুলো ধসে পড়ছে, এক্ষুনি যদি এগুলি ধ্বংসস্তূপ সরিয়ে যে ওয়ালগুলো অন্তত টিকে আছে রক্ষা করার ব্যবস্থা না করা হয়, তাইলে এটা রক্ষাই করা যাবে না। কাজেই এই জন্য অর্থ সাহায্য তো করা দরকারই, বা অন্যান্য ম্যাটেরিয়ালটা দিয়ে। পাশাপাশি ওই সমস্ত এলাকাতে, বিশেষ করে বিস্কাট, তারপরে এখানে ওই 33 কেবি যে এলাকা বলে, দুর্গাপুরে বলে এটাকে, হ্যাঁ 33 কেবি এলাকা, আর ওইসব জায়গাতে নিরাপত্তা ক্যাম্প, এগুলো আগে ওই সমস্ত এলাকাতে সন্ত্রাসবাদী কার্যকলাপ যখন ছিল তখন এই এসপিইউ ক্যাম্প বসানো ছিল। এই গভর্নমেন্ট আসার পর এসপিইউ ক্যাম্পগুলো তুলে নেওয়া হয়েছে। এসপিইউ ক্যাম্পগুলো যদি থাকতো আজকে এই ঘটনা সেরকম ভাবে হতে পারতো না। কাজে শুধু এসপিইউ দিয়ে হবে না, ওই জায়গাতে সেখানে ঠিক সেরকম এডিকুয়েট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, যতদিন না সারা মহকুমাতে বা ওই এলাকাতে শান্তি সম্প্রীতি সেরকম পরিবেশ ফিরে না আসে, এটা করা দরকার। আমাদের এই ইয়েটা ইমপ্রেশনটা আমরা আগেও বলেছি, নতুন না। 7 তারিখের ঘটনা কোনো পূর্ব পরিকল্পিত খুন না, that was an accident। কিন্তু এই অ্যাক্সিডেন্টটা এমনি এমনিতে হয়নি, এটা কোনো পক্ষ চক্রান্ত করে সেই কাণ্ড ঘটিয়েছে তা নয়। কিন্তু কেন হলো? গত 6 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে অপশাসন, মিস গভর্নেন্স, এটা তারই যে একটা র্যাশ। এই মিস গভর্নেন্সে শুধু আইন শৃঙ্খলার আজকে যে অবনতি তা নয়, একিউট ক্রাইসিস অভাব গ্রামাঞ্চলে, টোটাল ললেসনেস, এবং সেই জায়গাতে সংবিধান বহির্ভূত কিছু এলিমেন্টস, শুধু গন্ডার তুলছে রেকর্ড সেখানে না, সারা ত্রিপুরার যে সর্বত্র এখন তারা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তাদের যে অরাজক কর্তৃত্ব, এরা থানা পরিচালনা করছে, এরা অফিস পরিচালনা করছে সর্বত্র, এবং একটা অপশাসনের একটা ক্ষেত্র তৈরি করাচ্ছে। এবং কারা এগুলি করছে? এই এলিমেন্টস গুলোই হলো যাদেরকে কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে শাসক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, যে বুথ দখল, বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বাধা দেওয়া, ইভেন এই চলতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও যা লক্ষ্য করছে। এইভাবে যুবকদের একাংশকে
টোটাল একটা ক্রিমিনাল, মানে ক্রিমিনালাইজেশন, একটা ক্রিমিনালে পরিণত করেছে। এবং তারা নিয়ন্ত্রণ করে অফিস, তাদের নির্দেশে এসডিএম কে এই জাতীয় আনন্দ মেলার নামে জুয়া খেলা, অবাধে মদের ফোয়ারা উৎসব করা, পাচার, এগুলো নিয়ন্ত্রণ করে। সৎ সিভিল অফিসার বা পুলিশ অফিসার নেই কথা বলছি না, কিন্তু তাদের কর্তৃত্ব করার কোনো উপায় নেই। এবং এই ঘটনাগুলি বিভিন্নভাবে লক্ষ্য করছি আমরা। গন্ডাছড়াতে ঘটনা, এই নরসিংগড়ে ভারতরত্ন প্রাপ্ত না উষা বাজারে, সেখানকার ক্লাবের সম্পাদক খুন, বিভিন্ন জায়গাতে আরো নানা ঘটনা দৈনন্দিন হচ্ছে। এগুলি হলো তার উপসর্গ। এবং ত্রিপুরাজ্যে এই যে প্রশাসন প্রায় প্যারালাইজড অবস্থা। এখন 7 তারিখের ঘটনাটা পূর্ব পরিকল্পিত না বলছি, কিন্তু 12-13 তারিখের ঘটনাগুলি, ওই ঘটনা থেকে এই যে টোটাল যে পরিবেশ, তার র্যাশ হিসাবে এই কটা দিনে প্রশাসনের এই যে প্যারালাইজেশন, এর থেকে এই সমস্ত শক্তিগুলো যারা নানাভাবে মানে দিন ক্রাইম করছে, প্রায় পরিকল্পনা করে সেই শক্তিগুলো অল্প সময়ের মধ্যেই এই ঘটনা ঘটিয়েছে। নতুবা একই সাথে এদিকে বিস্কাট, আবার ওইদিকে পাখিটি পড়া পা, একই সাথে এদিকে 30 কার্ড, আবার ইয়েতে এই নারায়ণপুর বাজার, এটা হতে পারে না। অর্থাৎ 7 তারিখের পর সমস্ত ক্রিমিনালরা, এদের অংশ নিরীহ কিছু যুবকদেরকেও সাথে নিয়ে সাম্প্রদায়িক জিগির তুলে এই ঘটনাটা ঘটিয়েছে। এবং এইভাবে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। তো এই জায়গায় আমরা বলবো যে শুধু কন্যাছড়ার প্রশ্নে না, আজকে সারা ত্রিপুরাজ্যের প্রশ্নে এটা একটা ওয়ার্নিং। সরকার, প্রশাসন সতর্ক হন, সাবধান হন, এবং জনগণের কাছে আপিল করব যাতে এইভাবে আর কোনো জায়গাতে কোনো প্রাণ না হানি হয়, কোনো জায়গাতে এরকম বিভীষিকাময় পরিস্থিতি না হয়। ত্রিপুরা যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা শুধু আমরা কেন, ত্রিপুরাজ্যের অন্যান্য রাজনৈতিক দল এই পরিবেশে কাজ করতে অভ্যস্ত না। যে না, যার বাড়ি পোড়া যাচ্ছে, যার বাড়ি দিন দুপুরে আক্রান্ত হচ্ছে, যার পার্টি অফিস লুট হচ্ছে, তারাই আবার আসামি হচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। আর যারা আক্রমণকারী এরা বহাল তবিয়তে। কাজেই এরকম একটা পাগলা কুকুরও যদি একটা ফুটবল মাঠে হাজার হাজার দর্শকে ঢুকে যায়, ছুটোছুটি শুরু হয়ে যায়, তার মানে এই পাগলা কুকুর সেই স্টেডিয়ামে হাজার হাজার লোকের চাইতে একটা পাগলা কুকুরের শক্তিশালী নিশ্চয়ই না। That was for the time being. আজকে টাইম বিং এরকম একটা ফেসিস্টিক একটা পরিবেশ তৈরি করেছে, এটা এখন মানুষ তার মোকাবেলা করছে। যেমন এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কি বিপ্লবদের 96% আসন দখল করেছিল বিনা ইয়েতে। ডাক্তার মানিক সাহা বলছিল বিপ্লব যদি 96 করে আমারটা 100 করতে হবে, এবং এটা গোপনে নয়, প্রকাশ্যে ঘোষণা দিয়েছে 100% আসন জিততে হবে। তার অনুসরণ করেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, অন্যরাও।
কিন্তু জীবন বাজি রেখে হলো, জীবন দিয়ে হলো বিরোধীরা, তার মধ্যে সিপিআইএমই বেশি। আমরা অন্তত 40% আসনে আমরা প্রার্থী দিয়েছি, যদিও সবটা রাখা যায়নি, 30% ময়দানে আছে। তাহলে এটা কি? এটা কি বিজেপির জয়? বিজেপির জয় না, নৈতিক পরাজয়। আর গণতান্ত্রিক শক্তি বামপন্থীদের নেতৃত্বে মাথা তুলে দাঁড়াচ্ছে। এই পরিবেশকে আমরা মোকাবেলা করব অবশ্যই। এটা আগামী দিন এই নতুন সূর্য উঠবে। ধন্যবাদ। ক্ষতিগ্রস্ত প্রায় সমস্ত পরিবারের সাথে আমরা কথা বলেছি, তার সাথে পাশাপাশি অন্যান্য লোকজন যারা গন্ডাছড়া প্রত্যক্ষদর্শী এবং নানাভাবে যারা ক্ষতিগ্রস্ত। আমরা প্রথমত সেই 7 তারিখের ঘটনা থেকে তারপর 12-13 তারিখে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন আমরা করছি। পাশাপাশি এই ঘটনায় সুযোগ নিয়ে যে লুটপাট, হিংসা, খুন ইত্যাদি হয়েছে, আমরা তার নিন্দাও করছি। কেননা একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটাকে কেন্দ্র করে এই জাতীয় ঘটনা এটা মোটেই বাঞ্ছনীয় না। এখন এই ঘটনাগুলি কেন হলো বা তার প্রতিকার আমরা কি চাই, এটা বলার আগে আমরা কি দেখেছি আমি একটু সেখানে প্রত্যক্ষদর্শী হিসাবে আজকে গতকাল প্রায় এই 3 সপ্তাহ পর তার যে এই ধ্বংসলীলার যে জীবন্ত নিদর্শন যা দেখেছি আমরা একটু বর্ণনা করছি আপনাদের সামনে। যদিও ইতিমধ্যে নানাভাবে রাজ্যবাসী জেনেছেন প্রচার মাধ্যমের ইয়েতে, যে এখানে অগ্নিসংযোগ, লুট এরকম কোনো ঘটনায় আমাদের রাজ্যে অতীতেও বহু জায়গাতে হয়েছে, কিন্তু এই ঘটনা যেন একটা নতুন। যে প্রথম বাড়িঘর লুট করা, তার সমস্ত যে ভালো সব এই গবাদি পশু থেকে শুরু করে যেগুলো নেওয়া যায় না এটাকেও শেষ করে দেওয়া যাও, যেগুলো তুলে নেওয়া যাওয়া যায়, হাঁস, মুরগি, ছাগল, এগুলি লুট করা, বাড়িঘর ভেঙে আলমিরা বা অন্যান্য জিনিস এগুলো ভেঙে চুরে সেখান থেকে সমস্ত মূল্যবান জিনিস বের করো, তারপর সে বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দাও আগুন লাগিয়ে, যাতে আর সে বাড়িতে ঢুকতে না পারে। তো সেখানে এই আমরা যা দেখেছি যে গৃহপালিত পশু রেহাই পায়নি, তারপর বাড়িঘর ধ্বংস হয়েছে, খুব সুন্দর সুন্দর বাড়ি, তার সাথে এই 4 হুইলার্স, 3 হুইলার্স এবং 2 হুইলার্স মিলে কমপক্ষে 15 থেকে 20টা তো হবে বা আরো বেশি হতে পারে। এগুলো হয় ভেঙে চুরে একদম চুরমার করে দিয়েছে অথবা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দোকান, ভালো ভালো দোকান যা লুট করতে পারতে করেছে, তারপর আবার আগুন লাগিয়ে দিয়েছে। তো এই হলো যে ধ্বংসের যে কি চিনার অর্থাৎ শুধু একটা প্রতিহিংসা মেটানোর জন্য একটা আগুন লাগিয়ে দিলাম, একটা ভেঙে দিলাম, তা না, যে সম্পূর্ণ তার ভোগ যাতে মাটিতে মিশিয়ে দেওয়া যায়, এই জাতীয় প্রচেষ্টা। আমরা এগুলো দেখার পর আমরা গেলাম এই রিলিফ ক্যাম্পে, গন্ডা তুইসা হাসান স্কুলে। শিলংয়ে এই কলেজে পড়তো, তারা আরো 2 ভাই, 2 ভাই এবং আরেক বোন বাড়িতে, সব বেকার। আমরা বলবো তার পরিবারে
এরকম অতীতেও যখন সাম্প্রদায়িক এরকম হানাহানি বা ইয়েতে যারা হয়েছে একটা জবের ব্যবস্থা হতো, এটা যেন ব্যবস্থা করা হয়। সিক্সথ হলো পিস ইনিশিয়েটিভ। সরকার তরফ থেকে শুধু ওই 20 কার্ড 30 কার্ড 6 কার্ড 7 কার্ড দুর্গাপুর না, বিভিন্ন জায়গাতে যেখানে মিশ্র বসতি আছে এইসব জায়গাতে এই জনমনে আস্থা ফিরে নিয়ে আসার জন্য সমস্ত রাজনৈতিক দল, এনজিও, এলাকার গণ্যমান্য মানুষ সকলে উপস্থিতিতে যাতে পিস ইনিশিয়েটিভ নেওয়া হয়। অতীতেও 80 দাঙ্গা, তার পরবর্তী সময়েতে এনএলএফটি টাইগার ফোর্সের তাদের যে এই হামলাতে বহুবার এই গন্ডাছড়া, রৈশাবাড়ি, শর্মা এসব এলাকাতে সম্প্রীতি নষ্ট প্রচেষ্টা হয়েছিল। সেই সময়তে বামপন্থী ফ্রন্ট সরকার এরকম পিস ইনিশিয়েটিভ নেওয়ার ফলে উগ্রবাদী কার্যকলাপে কিছু লোক ক্ষতিগ্রস্ত, প্রাণহানি হয়নি তা বলছি না আমরা, কিন্তু এরকম ব্যাপক হতে পারেনি কখনো। এবং তারা বলছিলেন গত 25 বছরে আমাদের এরকম দিন আমাদের কাটাতে হবে, এরকম অসহায়তা যে থানায় ফোন করছি ফোন তুলে না, এসডিএম কে ফোন তুলছি ফোন তোলে না, এমএলএ কে ফোন করছি ফোন তোলে না। প্রাক্তন এমপি আমরা দেখেছি গতকাল, প্রাক্তন এমপির বাড়ি থেকে 50 হাত দূরে বাড়ি পড়েছে, গাড়ি পড়েছে, অটো পড়েছে, প্রাক্তন এমপিকে ফোন করে সে ফোন তোলে না। এমএলএর বাড়ি 1.5 মাইল 2 মাইল দূরে, এডিসি মেম্বারের বাড়ি সেখানে, শাসক দলের নেতাদের বাড়ি কাছাকাছিতে, সব সুইচ মানে অফ। তো সেই জায়গায় যে এই পিস ইনিশিয়েটিভ খুব জরুরি। অতীতে এনএলএফটি, টাইগার ফোর্স, টিএনবির সময়তে আরো বেশি আক্রমণের পরেও এই জাতীয় ঘটনা হয়। সেই অভিজ্ঞতায় আমাদের এগুলো পুনরাবৃত্তি করা দরকার প্রশাসনের, সবার মঙ্গলের জন্য। আর 7 নম্বর দাবি হলো আমাদের ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন অফ অল ইনসিডেন্টস। 7 তারিখের সেই পরমেশ্বর ইয়াংয়ের উপরে আক্রমণ, হামলায় তার মৃত্যু থেকে শুরু করে এই যে লুটপাট, অগ্নিসংযোগ, সবকিছু ইম্পার্শিয়াল এরকম ইনভেস্টিগেশন করার মধ্য দিয়ে কালপ্রিটটা যাতে তারা আইনানুগভাবে শাস্তি পায়। কারণ এইভাবে যদি কালপ্রিটটা পার পেয়ে যায়, এটা সমাজে একটা ক্ষতচিহ্ন থাকবে। আগামী দিনেও আবার সুযোগ মাথা পেতে সুবিধা পেলে আবার মাথা তোলা দাঁড়াবে বিষাক্ত এই সাপের মতো। কাজে এটা আমাদের চিন্তা করা দরকার। এই ক্ষেত্রেতে কোনো ধর্ম, জাত, রং এটা যেন দেখা না হয়। এখন কেন ঘটনা হল? আমাদের সফরের এই অভিজ্ঞতাটা বললাম, যা দেখেছি আমরা।